কুয়াশা ক্লাসিকে সবাইকে সাদর আমন্ত্রণ, স্বাগত জানাচ্ছি। আমি আরজে শারমিন, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকে যে কাহিনীটি শুনবো কুয়াশা, সেটার প্রথম অংশটা আপনারা কিছুদিন আগে শুনে ফেলেছেন। আজকে শুনবেন দ্বিতীয় পর্ব। ঠিকই ধরেছেন, আজকের গল্পের নাম সত্য মিথ্যার ফাঁদ। গল্পটি লিখেছেন ভূতম প্যাঁচা এবং নাট্য পরিচালনায় ছিলেন আবির হক। আসুন তাহলে শুরু করে দিই গল্প। প্রবল শীতের রাতে কড়কড় করতে করতে রাজবাড়ির দরজাটা খুলে গেল। অনেকের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। গেটটা তো লোহার, কিন্তু খোলার সময় শব্দটা যেন কেমন মনে হলো, যেন গেটটা লোহার না বরং কাঠের। অবশ্য পুরনো জমিদার বাড়ি, এসব বাড়িতে সাধারণত পুরনো আমলের অনেক কিছুই থাকে যা অ্যান্টিক এবং সেগুলোর পরিবর্তন করা হয় না। সে কথা ভেবে অনেক বাড়িটার দিকে তাকালো। গেট থেকে বাড়ি পর্যন্ত ছোট পাথরের বেরিং বিছানো, তার উপর দিয়ে ওদের 4x4 গাড়িটা কড়কড় কড়কড় শব্দ করতে করতে জমিদার বাড়ির প্রধান ফটকের ঠিক সামনে পৌঁছলো। সেটা একটা শুভ্র সাদা বাড়ি। তখন বাতাস এসে সমস্ত কুয়াশার সাথে এমন আকারে মেঘগুলোকে সরিয়ে দিয়েছে যে আকাশে অর্ধেক চাঁদের আলোয় সাদা রঙের জমিদার বাড়িটা যেন জলজল করছিল। প্রতাপ রায় চৌধুরী তো বলে গেলেন এটা জমিদার বাড়ি, কিন্তু এটা তো প্রকাণ্ড রাজবাড়ি। অনেক আর রাফি দুজনেই গাড়িটা বাড়ির সামনে থামিয়ে ভ্যাবাচাকা খেয়ে গেল। ওরা গাড়ি থেকে নামতেই ওই বড় গেটটা লাগিয়ে ওয়াকিং স্টিকটা হাতে নিয়ে পাথরের উপর দিয়ে খচখচ শব্দ করতে করতে আসলো জমিদার প্রতাপ রায় চৌধুরী। তখন খেয়াল করেনি অনেক, লোকটার পরনে একটা জমিদারি লং কোট, নিচে ধুতি, চোখে চশমাটি দেখে মনে হচ্ছে সোনা দিয়ে বাঁধানো, আর গলায় মোটা দুটো সোনার চেইন। আসুন, আর আপনাদের ব্যাগগুলো? জি, মানে সব নামবে না, শুধু ওই পিছনের সিটের ব্যাগ দুইটা। নিমাই নিমাই নিমাই। আরে থাক থাক, কষ্ট করবেন না, আমরাই নিয়ে যাচ্ছি। থামুন, আপনারা চলুন ভেতরে, নিমাই এসে নিয়ে যাবে। আচ্ছা, আপনি বলছিলেন যে এটা জমিদার বাড়ি, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। সরি, বলছি দেখে মনে হয় এটা রাজবাড়ি, তাই তো? জি। এই বাড়িটা কেনা হয়েছিল বাংলার এক নবাবের কাছ থেকে। অবশ্য কেনা বলাটা ভুল হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাবুরা নবাবকে কৌশলে পরাস্ত করে দখল নিয়েছিল এই বাড়িটা। তারপর তারা আমার জমিদারিতে যোগ করে এই মহলটা। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে এই বাড়িতে ঢুকবেন না। মানে? আপনারা এখানে দাঁড়ান, আমি আসছি। ওরে ঠান্ডা রে অনেক, এইখানে ঠান্ডাটা কেমন না? মনে হচ্ছে ঠান্ডায় সব শুকিয়ে যাচ্ছে, পুরা একেবারে ডিপ ফ্রিজের মতো। হ্যাঁ রে, আমারও ভালোই ঠান্ডা লাগতেছে, কিন্তু মালটা আমাদেরকে এই দরজার সামনে দাঁড় করায় রেখে কই গেল? কিছু মনে করবেন না, এটা আমাদের রীতি, অতিথি এলে বরণ করে নেবার। ও, কিন্তু আপনি, মানে আমি যদ্দূর জানি অতিথি বরণ তো বাড়ির মহিলারা করেন। বুঝতে পেরেছি, আসলে আমি বিপত্নিক, আর আমার ছেলে প্রলয় ও এখনো বিয়ে করেনি, তাই এই বাড়ি নারী শূন্য। আসুন, ভেতরে আসুন। বাইরে থেকে দেখতে বাড়িটা যতটা ঝকঝকে, ভেতরটা কেমন যেন একটু গুমোট। বাড়ির ভেতরের আলোটা অনেক কম। ওদেরকে বড় একটা ঘরে দাঁড় করিয়ে প্রতাপবাবু কোথায় যেন খানিক সময়ের জন্য চলে গেলেন। কিন্তু একটা ভালো দিক হলো বাড়ির ভেতরটা বেশ গরম গরম। বাইরের ঠান্ডার ছিটে ফোঁটা বাড়ির ভেতর থেকে টের পাওয়া যাচ্ছে না, আর সেটা দেখে তো রাফি বেজায় খুশি। যাক, আজ রাতটা ভালোই কাটবে মনে হচ্ছে। এই অনিক, দেখ ভেতরটা কি সুন্দর গরম না? হ্যাঁ, সেটাই তো দেখতেছি। এত বিশাল বাড়ি। বাবু নমস্কার। এই কে 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 কে?
বাবু, আমার নাম নিমাই। আপনাদের ব্যাগগুলো নিয়ে এসেছি। আমার সাথে আসুন, আপনাদের অতিথি ঘরে নিয়ে যাচ্ছি। 50 ঊর্ধ্ব এক কঙ্কালসার এবং হালকা কুচওয়ালা লোক এসে দাঁড়ালো রাফি আর আনিকের সামনে। গলার কণ্ঠটা যেন কেমন, মনে হচ্ছে ঠাকুরমার ঝুলি নাটকের মধ্যে থেকে এইমাত্র উঠে এসেছে। প্রথমে ওরা হালকা ঘাবড়ে গেলেও পরে নিমাইয়ের দৈহিক গঠন আর কথা বলার ধরন দেখে ওরা দুজনেই মনে মনে হাসছে। আপনি কি যেন বলছিলেন? আপনাদের ব্যাগগুলো নিয়ে এসেছি, চলুন। আপনাদের উপরের তলায় থাকার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আচ্ছা নিমাই বাবু, এই বাড়িতে কি হিটার লাগানো আছে নাকি? বাহিরে এত ঠান্ডার ভেতরেও এত সুন্দর গরম বাড়ির ভেতরে। বাবু, একটা অনুরোধ, আমাকে শুধু নেমাই বলেই ডাকবেন। আর বাবু, বাড়ির চারিদিকে আগুন জ্বলে, তাই তো বাড়ির ভেতরটা এত গরম থাকে। কই, বাহিরে তো আমরা কোনো আগুন জ্বলতে দেখলাম না। এ আগুন দেখতে পাবেন না। কেন? না বাবু, আগুন তো বাড়ির চারিদিকে ফায়ার প্লেসে জ্বলছে, তাই ওগুলো ভালো করে ঢাকা আছে। বাবু, এই ঘরটি আপনাদের। বাবু বলেছে আপনাদের হাত মুখ ধুয়ে খাবারের ঘরে নিয়ে যেতে। আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি খাবারের টেবিলটা গুছিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। আবার এত রাতে খাবারের? হ্যাঁ হ্যাঁ নিমাই, তুমি যাও, আমরা ফ্রেশ হয়ে থাকছি। আজ্ঞে বাবু, কিছু প্রয়োজন পড়লে আমাকে আওয়াজ দেবেন, আমি চলে আসব। অনেক, তোর এই আলগা ভদ্রতা কবে থেকে গজালো রে? ক্ষুধায় জান যায়, এখনো আবার তুই সেই ইয়েস নো ভেরি গুড ফর্মুলাই আসিস। আরে রাত বাজে প্রায় 12টা, এখন এই লোকগুলোকে এত কষ্ট দেওয়ার কি দরকার বল? আর আমার ব্যাগের ভিতরে বিস্কিট ছিল, আজকের রাতটা ওটা খায় কাটায় দেওয়া যেত। আচ্ছা যাই হোক, বাদ দে, যা তুই ফ্রেশ হয়ে নে। ফ্রেশ তো হব বন্ধু, কিন্তু বাড়ির আলোর যে অবস্থা, এই অবস্থায় বাথরুম থেকে 2-1 পিস নিমাই বেরোয় আসলেও কিন্তু টেরও পাওয়া যাবে না। এই বাড়িতে মনে হয় জমিদার আমলের পরে আর লাইট বাল্ব চেঞ্জ করা হয় নাই। আচ্ছা অনেক, আচ্ছা ওই জমিদার মালে আমাদের বরণ করার সময় পানির মতো কি একটা ছেটালো না? ওটা কি হিসু ছিল নাকি রে? শরীর থেকে এমন ঝাঁঝালো গন্ধ আসতেছে কেন? আসলেই তো এতক্ষণ খেয়াল করিনি, কিন্তু হিন্দুরা তো বরণের সময় গঙ্গা জল টাইপের কিছু একটা ছিটায়। গঙ্গা জল ছিটাইছে না আবার গরুর হিসু ছিটাই দিছে? দেখ, আমারও তো তাই মনে হইতেছে। আচ্ছা যা যা যা, তাড়াতাড়ি ফ্রেশ হ। তুই ফ্রেশ হইলে আমি ফ্রেশ হব। আসলেই গন্ধ লাগতেছে। কে? নিমাই? আরে দাঁড়াও, আসতেছি। এই রাফিক কে রে? এরকম মহিষের মতো দরজা ধাক্কাচ্ছিল কে? আমার নাম প্রলয় রায় চৌধুরী, এই জমিদারি স্টেটের একমাত্র জমিদার পুত্র, প্রিন্সও বলতে পারেন। বাহ, আপনারা দেখছি জমিদারি ব্যাপারটা এখনো মনে প্রাণে পেলে বসে রেখেছেন, একদম ধারণ করছেন। হ্যাঁ, তো বলুন যুবরাজ প্রলয়, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমরা? সাহায্য? আর তোমরা? শুনলাম বাবা নাকি রাস্তা থেকে দুটো মাল কুড়িয়ে এনেছে। আমি এলাম সেই মাল দুটোর চেহারা দেখতে। তো দেখে তো মনে হচ্ছে আপনারাই। আপনাদের নাম কি? আমি রাফি, আরও অনেক। বাবা মা নামের আগে পিছে কিছু লাগায়নি? মানে ওটাই তো বংশ পরিচয় ধারণ করে। দেখুন এখন কিন্তু আপনি... ছোট বাবু, আপনি এই ঘর থেকে চলে যান, বড়বাবু জানতে পারলে অনর্থ হয়ে যাবে। বাবুরা, আপনারা আমার সাথে আসুন, বড়বাবু আপনাদের জন্য খাবারের ঘরে অপেক্ষা করছে। আপনাদের জন্য খাবার গুছিয়ে ফেলেছি। গাদ্দার, তোর সাথে এখনো আমার হিসেব বাকি। হিসেব বাকি? কে যেন নাম বলছিলেন আপনারা? ও হ্যাঁ, অনেক আর রাফি। দেখুন, এ বাড়িতে কে এলো কে গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এসেছিলাম আপনাদের... ছোট বাবু, আমি কিন্তু এখন বড়বাবুকে ডেকে দেব, ওনাদের আমার সাথে যেতে দিন। যান তাহলে আপনারা, জমিদারি খানা পিনা উপভোগ করুন। ও ভালো কথা,
বিনা হয় নাকি? সেটা নির্ভর করে কে অফার করছে। যান, রাতের খাবার খেয়ে আসুন। বাবু আসুন, আপনারা আমার সাথে আসুন। क्या करूं सजनी आए न बालम, क्या करूं सजनी आए न बालम। নিমাই অনেক আর রাফিকে নিয়ে খাবার ঘরের দিকে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। ঘড়িতে সময় তখন ঠিক রাত 12টা। গ্র্যান্ডফাদার ক্লকটাতে কর্কশ শব্দে 12টা বাজার ঘন্টা বেজে উঠল। পুরো জমিদার বাড়ি যেন সেই ঘড়ির শব্দে গনগন গনগন করে উঠল। 12 বার ঘন্টা বাজাবার পর আবার সব নিস্তব্ধ, শুধু ঘড়িতে খচ 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 শব্দ আর ওদের সিঁড়ি দিয়ে নামবার শব্দ। দেয়ালের সাথে বাড়ি খেয়ে আরো জোরে ওরা শুনতে পাচ্ছে শব্দগুলো। নিচতলায় বসবার ঘরের পাশে কোনার দিকটায় খাবারের ঘর। বিশাল কাঠের তক্তার দোপাটি দরজা নিমাই ওদের জন্য খুলে দিল। খাবারের ঘরে ঢুকতেই ওদের চোখ একদম চড়ক গাছ। বিশাল 20 থেকে 25 জনের বসবার ব্যবস্থাওয়ালা এক টেবিল। টেবিলের ডিজাইন দেখে মনে হচ্ছে খুব সম্ভবত ব্রিটিশ আমলের। তার উপর বিভিন্ন রাজকীয় খাবার ঢেলে সাজানো। কি নেই তাতে। টেবিলের ঠিক মাঝে একটা আস্ত খাসির রোস্ট, যেটা আবার স্যালাড দিয়ে হরিণের মতো করে সাজানো, অনেকটা বিয়ে বাড়িতে যেমন সাজানো থাকে সেরম আর কি। বাবু আপনারা বসুন, আমি মালিককে ডেকে নিয়ে আসছি। অনেক কিরে, এত খাবার কেন? পুরো গ্রামের মানুষ খাবে নাকি? আরে মালটা তো আসলেই জমিদার। আরে আমিও তো মুভি টুভিতে দেখছি রাজা জমিদার গোছের লোকেরা এভাবে খাবার সাজিয়ে রাখে। হ্যাঁ রে অনিক, আমারও তাই মনে হচ্ছে। এখন মনে হচ্ছে ওই প্রলয় বেটার ফাপড় নেওয়াটা ঠিকই আছে। শত হলেও জমিদার বাপের বকাটে শেহজাদা বলে কথা। ভালো বলছিস। কি আপনারা এখনো শুরু করেননি? জি না, মানে নিমাই বাবু বললো আপনি আসছেন, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম আমরা। নিমাই, নিমাই। আগে আগে কর্তা, আমি আসছি। আগে কর্তা। কোথায় গিয়েছিলি? আগে কর্তা, আপনাকে ডাকতে গিয়েছিলাম। ওনাদের খাবার বেড়ে দে। আগে কর্তা। নিন, শুরু করুন আপনারা। জি আঙ্কেল, আপনি খাবেন না? আমাদের খাবারের সময় এটা না। এ কথা বলেই প্রতাপ রায় চৌধুরী আর নিমাই যেন 3 সেকেন্ডের জন্য থমকে গেল। ব্যাপারটা শুধু রাফি খেয়াল করলো, কিন্তু খুব একটা অস্বাভাবিক মনে করলো না। থাক থাক নিমাই, আর দেওয়ার দরকার নেই, আমার এতটুকুতেই হয়ে যাবে। না না বাবু, পেট ভরে খান। আপনাদের সেবা করলেই তো তবেই মুক্তি পাবো। মানে? আর নিমাই, কর্তা। ও কিছু না, আপনি খান। আঙ্কেল, আমাদের দুজনের জন্য এত খাবার করার কি দরকার ছিল? এত কম সময়ে এত কিছুর আয়োজন। সময় ব্যাপারটা আমাদের কাছে আপেক্ষিক, আর এগুলো আমাদের সব সময় তৈরি থাকে। বলতে পারেন গ্রামের মানুষের ভালোবাসা। আঙ্কেল, আপনারা মোগলাই খাবার মনে হয় বেশি পছন্দ করেন, তাই না? হঠাৎ এই কথা কেন? না মানে আঙ্কেল, খাবারগুলোর মধ্যে ম্যাক্সিমাম খাবারই তো কাবাব জাতীয়, শুধুই লাল। ওইটা এক প্রকারের সালুন। নিমাই। আগে কর্তা, নিয়ে আসছি। নিমাই ছুটে খুব সম্ভবত রান্নাঘরের ভেতরে গেল। সেখান থেকে 2টো রূপোর বাটি নিয়ে এসে রাফি আর আনিকের সামনে দিল। কি সুন্দর বাটি দুটো, অনেকটা ছড়ানো গোছের, ছোট কিন্তু আবার একটু উঁচু, অনেকটা পায়েসের জাম বাটির মতন। বাড়ির হালকা আলোয় বাটি দুটো জলজল করছে। বাটি দুটো এনে দেবার পর প্রতাপ ওদের দুজনকে খাওয়া শুরু করতে বলল। ওরাও খেতে থাকলো, কিন্তু অধিকাংশ খাবারই পোড়া গোছের হবার কারণে মাঝে মাঝে ওরা মাংস ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। খাবারগুলি খুবই সুস্বাদু। প্রায় অনেকগুলো খাবারই ওরা এর আগে ঢাকায় খেয়েছে, কিন্তু আগের স্বাদের সাথে এই স্বাদের কোনো তুলনা হয় না। খাবার খেতে খেতে ওরা প্রতাপ রায় চৌধুরীর সাথে বেশ কিছু কথাবার্তাও বলল, আর সে কথাবার্তা শেষ করতে করতে প্রায় রাত 1টা বেজে যায়। তখন ওরা খাবারের ঘর ছেড়ে আবার উপরে ওদের ঘরের দিকে যাবার জন্য রওনা দিল। অনিকার রাফি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, তখন আবার ঢং করে ঘড়ির কাঁটা জানান দিল রাত 1টা বাজে। উফ, কি বিদঘুটে শব্দ করে ঘড়িটা। আরে রাফি, অনেক খেয়া ফেলাইছি রে। আমি তো নড়তে পারতেছি না মামা।
এখন শাওয়ার নিব কিভাবে? কিরে তুই কি পাগল হয়ে গেছিস? এত ঠান্ডার মধ্যে শাওয়ার টাওয়ার নিয়ে কি আবার জ্বর বাঁধ হবি নাকি? কাল সকালবেলা একেবারে শাওয়ার নিয়ে বেরোবো না আমরা। আরে না, তখন হাত মুখ ধোয়ার সময় খেয়াল করিসনি পানি লুমওয়ার্ম। ও হ্যাঁ তাই তো। আচ্ছা তুই তাইলে যা, তুই বের হলে আমি শাওয়ারে যাব। আচ্ছা ঠিক আছে। রাফি কাপড় চোপড় নিয়ে গোসল করতে গেল। অনেক ততক্ষণ একটু খাটে গড়ান দিয়ে ফোন স্ক্রল করছে। 2-3 মিনিট পর হঠাৎ রুমের দরজাটা ঠাস করে খুলে গেল। আর সাথে সাথে অনেক দেখলো দরজার সামনে দিয়ে একটা ছায়া যেন দৌড়ে সরে গেল। কে? দরজার বাহিরে কে? কে? কেউ কি দরজাটা খুললেন? কে ওখানে? ঘর থেকে বেরিয়ে অনেক দেখলো একটা যুবতী মেয়ে সিঁড়ির দিকে হেঁটে যাচ্ছে। অনেক দরজার বাইরে এসে দাঁড়াতেই মেয়েটা পেছন দিক থেকে মায়াবী দৃষ্টি দিয়ে অনেকের দিকে তাকালো। এত সুন্দর মেয়ে আজ পর্যন্ত অনেক দেখেনি। কে এই মেয়ে এত রাতে? এ কি রাজবাড়ির কেউ? সেটাই হবে হয়তো। এই মেয়ের এক নজর যেন 1000টা কথা বলে দিতে পারে, কিন্তু না, তার চোখের মায়াবিকতায় সে আবার লুকিয়ে রেখেছে হাজারো রহস্য। সেই চাহনির মায়া পড়ে গেল অনেক। মেয়েটা একবার অনেকের দিকে তাকিয়ে যেন চোখের ভাষায় বলল, এসো আমার সাথে এসো। তারপর এক অপূর্ব ভঙ্গিমায় নুপুরের ঝংকার করতে করতে সিঁড়ি দিয়ে নামতে থাকলো। অনেকেও শুনছে আর বলছে, এই যে শুনছেন। সেটা বলতে বলতে তার পেছন পেছন গেল। এই যে শুনছেন? শুনছেন? এক্সকিউজ মি, এই যে শুনছেন? আরে শুনুন। আরে মেয়েটা যাচ্ছে কোথায়? ওই দিকটায় তো একটা বড় করই গাছ, আর গাছটার নিচে ওটা কি একটা বেঞ্চের মতো। এ কি, ওখানে তো কতগুলো কাঠ লাকড়ির মতো সাজিয়ে রেখেছে। মেয়েটা ওদিকে যাচ্ছে কেন? আর মেয়েটা ওই মেয়েটা লাকড়ির ডিবির উপরে উঠে গিয়ে বসলো কেন? এই যে শুনছেন? মেয়েটা বিশাল বড় করই গাছের নিচে সাজিয়ে রাখা লাকড়ির ঢিবিটার উপরে উঠে দাঁড়ালো। সেটা যেন কোনো মঞ্চ, আর এখনই মেয়েটা কোনো এক মন মাতাল করা গান গেয়ে চারিদিকে ছড়িয়ে দেবে সুরের মায়াজাল। অনেক মুগ্ধ চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আর ঠিক অমন সময় আকাশ থেকে নিঃশব্দে এক বিদ্যুৎ এসে দাউ দাউ করে জ্বালিয়ে দিল চিতাটাকে। এদিকে বাজ পড়ার শব্দ, রাতে ঝিঝি পোকার শব্দ, মেয়েটা যে আগুনে পড়ে ঝলসে যাচ্ছে, চিৎকার করছে, তার কোনোটার শব্দই হচ্ছে না। অনেক যেন মৌনতার এক সম্মোহনে সম্মোহিত। এক দৃষ্টিতে অনেক মেয়েটার ঝলসে যাওয়া দেখছে, কিন্তু এক পাও নড়ছে না জায়গা থেকে, আর না বেরোচ্ছে মুখ থেকে একটা টু শব্দ। উফ, কি বিভৎস দৃশ্য! হঠাৎ একটা চিৎকারের অনেকের ঘোর ভাঙে। ঘোর না, বরং সম্মোহন কাটে। চিৎকারটা আসছে জমিদার বাড়ির ভেতর থেকে, আর কণ্ঠটা রাফির। অনেকে নাম ধরেই ডাকছে। অনেকের হুঁশ ফিরতেই ডানে বায়ে না তাকিয়ে বাড়ির ভেতরে দৌড় দিল। দৌড়ে বাড়িতে ঢুকবার সময় শুধু একবার সেই জায়গাটার দিকে তাকালো অনেক। দেখলো করই গাছটার নিচে এতক্ষণ যে চিতা জ্বলছিল সেটা আসলে একটা মৃত গাছ, আর তার নিচে একটা কালো বেড়াল বসা, আর সে বেড়াল তাকিয়ে আছে অনেকের দিকে। শুধু এতটুকু খেয়াল করেই অনেক ছুটে গেল ওদের ঘরটাতে। ঘরে ঢুকেই রাফি ছুটে অনেকের দিকে আসলো। অনেক 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 রক্ত, রক্ত, অনেক 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 রক্ত। আরে রাফি, কি 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 হয়েছে? কি কিসের রক্ত? কই রক্ত? কেন তুই দেখতে পাচ্ছিস না আমার পুরো শরীর ভর্তি রক্ত? আরে রক্ত কই? কি রে রাফি, কি হয়েছে কি? অনেক, আমি শাওয়ার নিচ্ছিলাম, হঠাৎ আমি খেয়াল করি পানি একটু বেশি গরম গরম লাগছে। আমি চোখ খুলে দেখি আমার পুরো শরীর ভর্তি ঘন লাল রক্ত। তারপরেই আমি তোকে চিৎকার করে ডাকি, দাঁড়ায় বাথরুমে আয় দেখি। আরে বাথরুমও তো খালি। অনেক, আমার কি তাহলে হ্যালুসিনেশন হলো? না। না মানে? রাফি, তুই যখন বাথরুমে ঢুকলি তখন। এত রাতে আবার কি? তুই জামাটা পর, আমি দেখতেছি। আপনি এত রাতে? আমি জেগেই থাকি, আপনার বন্ধুর চিৎকার শুনতে পেয়ে দেখতে এলাম। হ্যাঁ, মানে ওই বাথরুমে স্লিপ করে পড়ে গিয়েছিল, তাই আমাকে ডেকেছে। তো আপনার বন্ধু কি ঠিক আছে?
নাকি আবার মাথা টাথা ফাটিয়ে রক্ত বের হচ্ছে? না মানে না ঠিক আছে, ওই হালকা হালকা একটু হাতে ব্যথা পেয়েছে, ঠিক হয়ে যাবে। আপনার নামটা যেন কি বলেছিলেন? ও হ্যাঁ, অনিক সাহেব। দেখুন, আমাদের প্রথম সাক্ষাৎটা খুব একটা ভালো হয়নি। আমি জানি দোষটা আমার, আসলে তখন একটু বেশি চড়েছিল। আমাকে ক্ষমা করবেন, আমি আসলেই লজ্জিত। না না ঠিক আছে, আমি মানে আমরা বুঝতে পেরেছি। কে রে অনিক? ও আপনি? এত রাতে কোনো প্রয়োজন ছিল কি? আপনার চিৎকার শুনে এলাম। শুনলাম আপনি বাথরুমে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন। তা ব্যথা কি অনেক বেশি পেয়েছেন? না মানে হ্যাঁ, ওই তো বেশি না। রাফি সাহেব, আপনি হয়তো আমার তখনকার ব্যবহারের জন্য এখনো আমার উপরে রেগে আছেন। আমাকে ক্ষমা করবেন। আরে না 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 না, ব্যাপার না। আপনারা তো জেগেই আছেন, তাহলে আসুন, নিচে আমি বনফায়ার করছি। আসুন, কিছুটা সময় বসবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এত শীতের মধ্যে রাতে এ সময় বনফায়ার? এই জমিদার বাড়িতে সময় ব্যাপারটা আপেক্ষিক। সেও এক সত্য মিথ্যার ফাঁদে যে বন্দি। মানে? মদিরার দুপেয়ালায় কালাও কাব্যিক হয়ে ওঠে, ওই আর কি। চলুন যাই। আপনি আগান, আমরা আসতেছি। আমি একটু শাওয়ার নিব, তো মানে আমি ফ্রেশ শেষ হয়ে আসতেছি নিচে। আসুন তাহলে জলদি, সময় তো খুব একটা বাকি নেই। মানে? ওই রাত পোহাতে তো আর বেশি বাকি নেই। রাত ফুরোলে তো আর ওই বনফায়ারের মজা থাকবে না। জি জি, আপনি আগান, আমরা আসছি। আসুন। রাফি, জলদি ব্যাগ থেকে যা যা বের করেছিস তা গুছিয়ে ফেল। এখানে মানে এই জমিদার বাড়িতে কোনো বড় ধরনের একটা ঝামেলা আছে। আজ সারা রাত আমাদের সাথে যা যা হচ্ছে তা মোটেও স্বাভাবিক না। শোন, ব্যাগ গুছিয়ে আমরা আস্তে করে গাড়িতে রাখবো। আপাতত বাহিরে গিয়ে বসি, ভোরের আলো ফুটলেই আমরা সুযোগ বুঝে গাড়িটা নিয়ে টান দিয়ে বেরিয়ে যাব। কি রে অনিক, কি হয়েছে? তোরে তো এত ঘাবড়ানো আমি আজ পর্যন্ত কখনো দেখি নাই। অনিক, আমরা কি অনেক বড় ধরনের কোনো বিপদে টিপদে পড়ে গেছি? রাফি, কথা না, যেটা বলছি সেটা কর। অনেক খুবই বিচক্ষণ একটা ছেলে। বিপদের পূর্বক্ষণে নীরবতা ও ছোটবেলা থেকে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারে। আর তাই রাফি আর ও আজ পর্যন্ত যত বিপদে পড়েছে তাতে ওদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আজকে অনেকের মন কেমন যেন করছে, কারণ অনেকের আর বুঝতে বাকি নেই যে আজকের রাতে ওদের সাথে যাই হচ্ছে সেটা শুধু অস্বাভাবিক না, বরং প্যারানর্মাল। অশরীরীর ইশারাতেই আজ রাতের গল্প সাজানো হয়েছে ওদের জীবনে। অনেকের এর ভেতর থেকে বেরোবার রাস্তা জানা নেই, তাই ও আজ একটু ঘাবড়ে উঠেছে। কিন্তু ব্যাগ গোছাতে গোছাতে নিজেকে একটু স্বাভাবিক করে নিল অনেক, আর রাফিকেও বলল স্বাভাবিকভাবে অ্যাক্ট করতে। ওরা ব্যাগগুলো গুছিয়ে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। ঠিক তখনই সে গ্র্যান্ডফাদার ক্লকে 3 বার ঘন্টা বাজিয়ে জানান দিল যে এখন মাঝরাত 3টা। অল্প আলোর জমিদার বাড়িতে হঠাৎ করে কেন যেন আবার ঘুমোট হয়ে উঠল। এ যেন কোনো বাড়ি নয়, বরং মৃত্যুপুরী। ওরা নিচে বাড়ির দরজার পাশেই ওদের গাড়িটা পার্ক করেছিল। আস্তে করে গাড়ির দরজা খুলে ব্যাগগুলো ভেতরে রাখলো অনেক। তারপর খেয়াল করলো প্রলয় সে মৃত কড়ই গাছটার থেকে একটু দূরে আগুন জ্বালিয়ে ওদের দিকে পিঠ দিয়ে বসে আছে। রাফি চল, ওই যে ওখানে বসে আছে। অনিক চল, গাড়িটা টান দিয়ে চলে যাই, আর ওইখানে বসা টসার দরকার নাই। রাফি, যেতে পারবো না। ওই দেখ, বড় লোহার গেটটায় তালা লাগানো, ওইটা ভাঙা সম্ভব না। আর ভোর হওয়ার আগ পর্যন্ত গাড়ি চালানো যাবে না, আরও বড় বিপদ হয়ে যেতে পারে। আমাদের অন্য কোনো একটা রাস্তা বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, চল। আর রাফি,
একটু সাহস নিয়ে তোর এই মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ কর। তুই যে ভীত বা ভয় পাইছিস এটা একদম বোঝানো যাবে না। ঠিক আছে। ওরা প্রলয় যেখানে বসে আছে সেদিকটা এগুতে লাগলো। অনেক একবার সেই মরা কড়ই গাছের দিকে তাকায়, একবার প্রলয়ের দিকে তাকায়। 4টা চেয়ার আগুনের চারিদিকে দেয়া। প্রলয়ের চেয়ারটার পাশে একটা ছোট্ট টেবিল, আর তার উপরে মদের বোতল আর গ্লাস রাখা। প্রলয় এক ধ্যানে আগুনের দিকে তাকিয়ে আছে। অনেক আর রাফি পেছনের দিক দিয়ে গিয়ে প্রলয় রায় চৌধুরীকে আওয়াজ দিল, প্রলয় সাহেব। ও, চলে এসেছেন আপনারা, আসুন আসুন। আপনাদের বাড়ির জায়গাটা খুব সুন্দর, কিন্তু ওই গাছটা মারা গিয়েছে। পুরো বাড়ির মধ্যে শুধু ওই বড় গাছটাই একটু বেমানান। এই পুরো বাড়ির সৌন্দর্যের মাঝে যে কুৎসিত একটা জগৎ লুকিয়ে আছে তারই সাক্ষী ওই করই গাছ। ছাড়ুন ড্রিঙ্কস বয়েজ। কি রাফি সাহেব, আপনার মুখটা অনেক শুকনো দেখাচ্ছে, খাবেন নাকি এক প্যাক? না না থাক, অনেক রাত হয়েছে। হ্যাঁ সেটাও ঠিক, আপনারা তো আবার জলদি জলদি বের হবেন ভাবছেন। তা সব গোছগাছ করে ব্যাগটা গাড়িতে রেখেছেন তো? অনেক। হ্যাঁ, ওই একটা ব্যাগ গাড়িতে রাখলাম, আরো জিনিস আছে, ওগুলো সকালে গুছাবো। আপনার ওই গাড়ি দিয়ে কিন্তু এ বাড়ির দরজা ভেঙে বের হতে পারবেন না অনিক সাহেব। কথা বলে প্রলয় সে পোড়া মৃত গাছটার দিকে তাকালো। তাকিয়ে কবিতার মতন দুটো লাইন বলল, প্রতি রাতে দেখি আমি কি নীরব সত্য, অন্ধবিশ্বাসে পুরে ছারখার হয় তোমার আমার প্রতিটি মুহূর্ত। কথা শুনতেই অনেক গাছটার দিকে তাকালো। দেখলো সে কালো বেড়ালটা গাছের মাঝামাঝি একটা ডালে বসে ঠিক ওদের দিকে তাকিয়ে আছে। বনফায়ারের আগুনের একটা প্রতিবিম্ব ওই বেড়ালের চোখে। দেখে মনে হচ্ছে বেড়ালটার চোখে আগুন জ্বলছে। দেখুন, এই বাড়ি ঘিরে অনেক পাপের ইতিহাস রয়েছে, অনেক অকাল মৃত্যুর আতুর ঘর এই চৌধুরী বাড়ি। ওই করই গাছের পেছন দিয়ে একটা রাস্তা জঙ্গল হয়ে গ্রামের দিকে চলে গিয়েছে, সেটা দিয়ে পালিয়ে যান। এখন বাজে রাত 3:15, 3:33 বাজবার আগে আপনারা পালিয়ে যান। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, আসল ঘটনাটা কি, সত্যটা কি আমাকে বলুন। অনিক সাহেব, সত্য ব্যাপারটা যে আপেক্ষিক। আমরা খালি চোখে যা দেখি সেটাকে সত্য বলে বিবেচনা করি, কিন্তু এই চৌধুরী বাড়িতে আপনারা যা এখন পর্যন্ত দেখেছেন তা আসলে সত্যের খোলসে ঢাকা এক ভয়ঙ্কর মিথ্যার ফাঁদ। দেখুন, আপনারা এখনই ওই করই গাছের পেছন দিয়ে পালিয়ে গ্রামে গিয়ে আশ্রয় নিন। আপনাদের হাতে বেশি সময় নেই, ওরা নিচে আসছে। ওরা এখানে নেমে আসলে আপনাদের পেয়ে গেলে আমি আর আপনাদের বাঁচাতে পারবো না। কারা চলে আসছে? এত কথা বলার সময় নেই, আপনারা যান। এই অনেক চল, এত বকবক করতেছিস কেন? কিন্তু আমাদের গাড়ি? আরে শালা, বাইচা থাকলে গাড়ি পাওয়া যাবে, এখন আগে চল পালাই। চল চল চল। কিরে অনেক, এই গাছের পেছনে এত বড় দেয়াল, এটা টপকাবো কিভাবে? আর দেওয়াল ভর্তি তো শ্যাওলা। বিড়ালটা ডাকবার সাথে সাথে আকাশের অন্ধকার চিরে একটা বাজ এসে ওই মরা করই গাছের একটা বড় ডালের উপরে পড়ে, আর সাথে সাথে সেই বড় ডালটা ভেঙে পড়ে ওই দেয়ালের উপর, আর সেই সাথে বিশাল দেয়ালটা ভেঙে পড়ে। ওরা ভাঙা দেয়াল টপকে যেই জঙ্গলের দিকে যেতে যাবে, ঠিক তখন অনেক একবার পেছনের দিকে তাকিয়ে যা দেখলো সে এক ভয়ঙ্কর এবং বীভৎস দৃশ্য। চৌধুরী বাড়ির দরজার সামনে দাঁড়ানো প্রতাপ রায় চৌধুরী আর নিমাই, কিন্তু এতক্ষণ যে রূপে ওদেরকে দেখে সেই রূপে নয়। দুজনের শরীরের চামড়া হাড়ের সাথে লেগে গিয়েছে, আর মুখের চামড়া দেখে মনে হচ্ছে তাতে ফাঙ্গাস পরে সাদা হয়ে গিয়েছে।
চোখের কোটরিতে শুধু অন্ধকার। নিমাইয়ের হাতে একটা বিশাল বড় বলি দেবার রামদা। ওরা পালাচ্ছে এটা দেখি কেমন যেন একটা বিকৃত চিকন শব্দ করতে করতে ওদের দিকে ছুটে আসছে। কিন্তু এ কি, এতক্ষণ যেখানে প্রলয় দাঁড়ানো ছিল এখন সেখানে সে আর নেই, বরং সেখানটায় দাঁড়ানো বিশাল বড় শিয়ালের মতো দেখতে একটা প্রাণী। প্রতাপ আর নিমাইয়ের দিকে তাকিয়ে গড়গড় গড়গড় শব্দ করছে। এই দৃশ্য রাফিও দেখল, আর সাথে সাথে অনেকের হাতটা ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে বলল, অনেক চল। কথা বলি ওরা জঙ্গলের মাঝ দিয়ে দৌড়াতে লাগলো, আর ওদের পেছন থেকে ভেসে আসতে লাগলো প্রবল গর্জনের শব্দ। এ যেন এক অশরীর রণক্ষেত্রে পরিণত হয়েছে, যা শব্দে বোঝা যাচ্ছে। অনেকক্ষণ দৌড়াবার পর যখন গর্জনের শব্দ অনেকটা কমে আসলো, তখন অনেক আরেকবার পেছনে ঘুরে তাকালো যে ওদের পেছনে কেউ আছে কিনা। না, কেউ নেই, কিন্তু সেখান থেকে চৌধুরী বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। সে বাড়িটা এখন একটা কালো রূপ ধারণ করেছে, আর বাড়ির সীমানার ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। আর সেই আগুনের আলোয় চৌধুরী বাড়ির আকাশটা লাল রং ধারণ করেছে। অনেকের স্পষ্ট মনে আছে যে ও গাড়িতে স্বপ্নে এমন একটা কিছু দেখেছিল, আর গত 1.5-2 ঘন্টা ওদের সাথে যা হয়েছে তা পুরোটাই যেন ওদের স্বপ্নের পুনরাবৃত্তি। ওরা চৌধুরী বাড়ির এই দৃশ্য দেখে আবার প্রলয়ের বলা গ্রামের সন্ধানে দৌড়তে লাগলো। প্রায় 10-15 মিনিট দৌড়ে ওরা গ্রামের সন্ধান পেল। গ্রামে পৌঁছে ওরা বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো। ওদের চেঁচামেচি শুনে পুরো গ্রামের মানুষ বাড়ি থেকে বেরিয়ে এলো। প্রথমে তারা ওদেরকে ডাকাত ভাবলেও পরে ওরা ঘটনা সব খুলে বলে। ওরা আশ্বস্ত হয় যে অনিক আর রাফি বিপদে পড়েছে। আর তখন গ্রামের মোড়ল ওদেরকে জানায় যে ওই চৌধুরী বাড়ি থেকে প্রতি বছর 2টো করে অবিবাহিত যুবকের মাথা কাটা লাশ ওনারা খুঁজে পায়। ওনারা মানে চৌধুরী বাড়ির অভিশাপ কাটাতে মৃত প্রতাপ রায় চৌধুরী, তার ছেলে ও ভৃত্য নিমাইয়ের আত্মারা মিলে এই হত্যাকাণ্ড চালায়। সে বাড়িতে নাকি আগে যুবতী মেয়েদেরকে বলি দেয়া হতো। মৃত যুবকের সংখ্যা বাড়তে থাকায় গ্রামের পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় ওই চৌধুরী বাড়ি 10টি গ্রামের শ্মশান হিসাবে ব্যবহার করা হবে। কোনো হিন্দু লোক মারা গেলে ওই শ্মশানের চিতায় আগুন দিয়ে চলে আসা হবে, আর সারা রাত ধরে সেই লাশ পড়তে থাকবে চৌধুরী বাড়ির আঙিনায়। কিন্তু অনিক আর রাফির কথা কোথায় যেন অমিল লাগছে গ্রামের সকলের, কারণ গতকাল সন্ধ্যায় 2টো মরা চিতায় তুলে আগুন দেওয়া হয়েছে ওই চৌধুরী বাড়ির শ্মশানে, কিন্তু ওরা দেখলো না কেন? অনিক আর রাফি এসব কথা শুনে আরও মানসিকভাবে ভীত হয়ে পড়ে। রাফিদের মাঝে একবার জ্ঞানও হারায়। গ্রামের লোকেরা ওদের আশ্রয় দিয়ে ওদের বাড়িতে খবর পাঠায়। পরদিন সকালে অনিক আর রাফি দুজনেরই বাবা এসে ওদেরকে সেই গ্রাম থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসে। অনিক আর রাফি ঢাকায় তো চলে আসে, কিন্তু ওদের সাজানো গোছানো 4x4 গাড়িটা আজও পড়ে আছে সেই চৌধুরী বাড়ির শ্মশান ঘাটে। বন্ধুরা, এতক্ষণ ধরে শুনলেন আজকের গল্প সত্য মিথ্যার ফাঁদ। লিখেছেন ভুতুম পাচা, এবং এটা ছিল সত্য মিথ্যার ফাঁদের 2য় পর্ব। আর নাট্য পরিচালনায় ছিলেন আবির হক, আর অভিনয় ছিলেন আবির হক, আলিফ আহমেদ এবং হাসান আহমেদ। তো এই ছিল আজকের কুয়াশার গল্প, অর্থাৎ সত্য মিথ্যার ফাঁদের 2য় পর্ব, অর্থাৎ শেষ পর্ব। আগামী সপ্তাহে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সোমবার রাত থেকে 11টায়। আজকের মতন আমি শারমিন এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।